প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আরও রয়েছেন আজমল হোসেন পাইলট, ১ নং সহসভাপতি, সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল। আপনাদের দুজনকেই স্বাগত। এম আবদুল্লাহ, আমরা দেখছি নানা কৌশলে, নানা নামে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করছে। দুটো ব্যানার ব্যবহার করছে, যেটা আমরা জানতে পাচ্ছি, প্রকাশ্যে এসছে। একটি হলো ফিলিস্তিনি ইস্যুতে, আরেকটি হলো কিছু রাজনৈতিক দল যে হচ্ছে নতুন ব্যাঙের ছাতার মতো, তাদের উপর ভর করেও এরা এক ধরনের পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের রাজনীতিতে 5ই আগস্টের পর থেকে আমরা যেই পরিস্থিতির মধ্যে আছি, এর মধ্যে পতিত ফ্যাসিবাদী শক্তি তারা ফেরার চেষ্টা করবে, এটা কোনো অবাক হওয়ার নতুন কোনো বিষয় না। কারণ পৃথিবীর যত স্বৈরাচার আছে তারা করুণ পরিণতির পরও তারা ফেরার স্বপ্ন দেখে চেষ্টা করে, এটাই খুবই স্বাভাবিক। কারণ তাদের জন্য তাদের যে দল আছে, তাদের যে কর্মী বাহিনী আছে, সমর্থক গোষ্ঠী আছে, তাদেরকে চাঙ্গা রাখার চেষ্টা করে, ফেরার চেষ্টা করে। তারা যে গত 15 বছর যাবৎ, 16 বছর যাবৎ বাংলাদেশকে শোষণ করেছে, লুণ্ঠন করেছে, বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন kরেছে, এই সবের মধ্য দিয়ে তারা তো ক্ষমতা এনজয় করেছে। শেখ হাসিনাকে আমি সবসময় আমি যেটা বলতাম যে তাকে প্রত্যেক দিন টিভি পর্দায় দেখলে মনে হতো ক্ষমতা কিভাবে এনজয় করতে হয় সেটা শেখ হাসিনা দেখিয়ে দিচ্ছেন। কারণ তার সবসময়ই দেখতেন যে তার মধ্যে এই বিদেশ সফরের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। যেখানে 3 দিনের সফর, সেখানে 15 দিনের জন্য যেতেন। 3 দিন 2 দিন কাজ করে তারপর বাকি সময় অবকাশ যাপন করতেন, শপিং করতেন, ঘুরে বেড়াতেন। তো এই ধরনের একটি ক্ষমতা 15 বছর টানা যিনি ক্ষমতাকে সর্বোচ্চ মাত্রায় উপভোগ করেছেন এবং বাংলাদেশের মানুষকে একেবারে দাসত্বের জায়গায় নিয়ে গেছেন। দাস, এখানে প্রজাতন্ত্র, প্রজা ছিল না। সত্যিকারের যে প্রজা বলা হয়, যে সামন্তবাদী সেই শাসনের জায়গা থেকে, সেই জায়গায়, সেই দৃষ্টিকোণ থেকেই দেখতেন। কিন্তু তো সেই জায়গাটাতে ফেরার চেষ্টা, আবার সেই জীবনে ফেরার চেষ্টা করার স্বপ্ন দেখা, তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমরা দেখেছি যে 5ই আগস্টের ঠিক পর মুহূর্তে এখান থেকে পালিয়ে যাওয়ার পরও কিন্তু সেখান থেকে ভারত থেকে হস্তক্ষেপের জন্য হস্তক্ষেপ করে তাকে ফেরানোর জন্য নানানভাবে তাদের উপর প্রেশার ছিল, ভারতীয় সরকারের উপর। তো তার ধারাবাহিকতায় এখনো যে আজকে 9 মাস প্রায় হতে যাচ্ছে, এই সময়ে আবার এই বাংলাদেশে সেই বাংলাদেশকে শোষণ করার জন্য, লুটের জন্য ফেরার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা কোন রূপে করবেন? বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চেষ্টা করেছেন। আমরা দেখেছি নানানভাবে প্রতিবিপ্লবের চেষ্টা হয়েছে, বিভাগীয় প্রতিবিপ্লবের চেষ্টা হয়েছে। আমরা দেখেছি আনসার বাহিনীর ছদ্মাবরণে প্রতিবিপ্লবের চেষ্টা হয়েছে। এখন যেটা করছে যে এই 9 মাসের মাথায় এসে বিভিন্ন ব্যানারে বিভিন্ন অপশক্তিকে মাঠে নামানোর চেষ্টা করছে, বিভিন্ন ছদ্মাবরণে এটা করছে। এটার পেছনে তার লক্ষ্যটা হচ্ছে, তাদের কাছে কিন্তু প্রচুর অবৈধ অর্থ আছে, লুটের অর্থ আছে। এই লুটের অর্থগুলো দিয়ে তারা ভাবছে যে হয়তো এই লুটের অর্থগুলো খরচ করে, বিভিন্ন ব্যানারে সমাবেশ করে, লোক সমাগম করে তাহলে ফেরা সম্ভব হয় কিনা, এই চেষ্টাটা তাদের মধ্যে আছে এবং থাকবে, এটা আমরা জানি। এছাড়া আপনি দেখবেন সবচাইতে যেটা দেখা গেছে যে ফিলিস্তিনের মতো একটি সেনসিটিভ ইস্যু, এটাকে ব্যবহার করে ফেরার চেষ্টা, মাঠে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা। কি অবাক করার কাণ্ড হলো, ফিলিস্তিনের স্লোগান একটা দিচ্ছে তো, আর 5টা স্লোগান দিচ্ছে কিন্তু অন্য রাজনৈতিক প্রতিপক্ষ, বর্তমান সরকার, এদের বিরুদ্ধে দিচ্ছে। তো এইসব ছদ্মাবরণে, এসব কলা কৌশল করে ফেরার চেষ্টা করা, আমার মনে হয় না খুব বেশি সফলতা আসবে। এগুলো বাংলাদেশের মানুষ আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি সচেতন। এখন আপনার ভার্চুয়াল জগতে মানুষ প্রতিনিয়ত তার যে শেখ হাসিনার গুম খুনের যে সেই রক্তাক্ত ইতিহাস, সেই মানুষের আহাজারি, এখনো পর্যন্ত শত শত পরিবারের সদস্য কিন্তু এখনো পর্যন্ত তাদের সন্ধান
সমাধান কিন্তু মিলছে না। তারা কয়েকদিন আগেও মায়ের ডাক জি। তারা প্রোগ্রাম করে তারা বলেছে যে আমরা এখনো পর্যন্ত ৮ মাসেও আমাদের স্বজনকে এখনো তাদের ভাগ্যে কি ঘটেছে, ইলিয়াস আলীর ভাগ্যে কি ঘটেছে, চৌধুরী আলমের ভাগ্যে কি ঘটেছে, এই দেশ স্বাধীন হওয়ার, এই ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার জি। ৮ মাসের মাথায়ও কিন্তু এই বিষয়গুলোর কোনো নিষ্পত্তি হচ্ছে না। তো এই নিয়ে এসব যারা ফ্যাসিবাদী অপশক্তির সহোদররা তারা যাতে সহযোগীরা তারা বিভিন্ন ছদ্মাবরণে ফেরার চেষ্টা করলেও আমি বিশ্বাস করি যে বাংলাদেশের গণতন্ত্র মানা মানুষ ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে যারা অকাতরে জীবন দিয়েছে তাদের পরিজন, সেই সব রাজনৈতিক দল যারা সেই সংগ্রামে একাত্ম হয়েছিল, জীবন বাজি রেখেছে, তারা এই সুযোগ দেবে বলে আমার কাছে মনে হয় না। আজমল হোসেন পাইলট, বলা হচ্ছে যে আওয়ামী লীগ এই যে নামার সাহস পাচ্ছে, এর পেছনে দুটো কারণকে অনেকে সামনে রাখছে। একটি কারণ হলো যে ফ্যাসিস্ট বিরোধী যে শক্তিগুলো ছিল, রাজনৈতিক দলগুলো বা অংশীজন, তাদের মধ্যে বিভেদ। আরেকটি মারাত্মক অভিযোগ রয়েছে যে কোনো কোনো রাজনৈতিক দল তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আরেকটা আমরা পয়েন্ট এখানে যোগ করতে পারি, সেটি হলো সরকারও এ ব্যাপারে খুব কঠোর হচ্ছে না। গণহত্যাকারী হাসিনার মতো যারা এই পৃথিবীতে বিভিন্ন সময় ফেসিস্ট বলি, স্বৈরাচার বলি, একনায়ক বলি, এদের পরিণতি কি হয়েছে এটা আপনারা সবাই জানেন। শেখ হাসিনা স্বয়ং সেটা জানে। হিটলারের পরিণতি কি হয়েছিল, তার নাৎসি পার্টি বিলুপ্ত করা হলো, তিনি নিজে সুইসাইড করে বাঁচলেন। মুসলিনের সেম অবস্থা হয়েছিল, তাকে মানুষ পিটিয়ে রাস্তায় ঝুলিয়ে মেরে ফেললো, তার পার্টিকে নিষিদ্ধ করা হলো। চিলির যে স্বৈরশাসক ছিলেন ওনারও একই অবস্থা হলো। বাতিস্তা যেটা আপনার কিউবার প্রেসিডেন্ট ছিলেন, স্বৈরশাসক ছিলেন, তাকেও কিন্তু তার 2 মাসের মধ্যে তার সমস্ত সাঙ্গপাঙ্গকে কিন্তু আপনার ওই ফিদেল কাস্ট্রো ফায়ারিং স্কোয়াডে মেরে ফেলল। এখন আমরা যেটা দেখি তারা যে উকি ঝুঁকি দিচ্ছে, এটার আপনি যে 2টা কারণ বললেন, এটা আপনার সাথে আমার দ্বিমত পোষণ করার কোনো সুযোগ থাকে না। এটা আমাদের যে একটা বৃহৎ জনগোষ্ঠী আছে, বিভিন্ন ভাবে আর্থিক, সামাজিক, ধর্মীয় সমস্ত মূল্যবোধের কারণে এটা সম্ভব। কিন্তু ব্যক্তিগতভাবে আমার যে রাজনৈতিক বিশ্বাসের জায়গাটা, এইগুলা করে এই পতিত স্বৈরাচার বা তারা যে স্ট্যান্ডের মধ্যে আছে ওইটা থেকে তারা এই দেশের পলিটিক্সে ফেরত আসবে, এটা আমি মনে করি না। কেন করি? যে নগদ প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষকে যারা সরাসরি গুলি করে হত্যা করে ফেলল। এবং আরেকটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন, হাসিনার প্রথম টার্মে, এই আমলের প্রথম টার্মে 57 জন সেনা অফিসার একই দিনে তারা মেরে ফেললেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও একই দিনে এতগুলা সেনা অফিসার কখনো মারা যায় নাই। পরবর্তীতে আপনি আরো দেখেন আমাদের বিএনপির কি পরিমাণ মানুষকে গুম করা হলো, খুন করা হলো, গায়েবী মামলা দেয়া হলো। বাংলাদেশে এমন মানুষ, আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা, জীবনে কোনোদিন ঢাকায় আসার প্রয়োজন পড়ে নাই, তার বয়স 60-70, গায়েবী মামলার জামিন নেওয়ার জন্য তাকে হাইকোর্টে আসতে হয়েছে। এই পরিবেশে এই আওয়ামী লীগ ফেরত আসবে বা আওয়ামী লীগ দেশে পলিটিক্স করবে, এটা আমি বিশ্বাস করি না। একটা পয়েন্ট আছে এই দেশের পলিটিক্সে, এটা 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 20 বছর পরে হইলে হতে পারে। যদি আবার কেউ আওয়ামী লীগ হয়ে উঠে, এই দেশে যদি আবার কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যদি একটা ফেসিস্টের জন্ম হয়, ওই ফেসিস্টকে কাউন্টার দেওয়ার জন্য আওয়ামী লীগকে আপনার প্রয়োজন হতে পারে। এই সুযোগে তারা আসতে পারে। আর এই যে 5 জন 10 জন 20 জনকে নিয়ে তারা রাস্তায় আসা, বা হাসিনা প্রথম দিকে বলছিল যে তোমরা ট্রাম্পের ছবি নিয়ে নামো, ইট ইজ নট দ্য পলিটিক্স অ্যাকচুয়ালি, এটা একটা বুলশিট, ননসেন্স। এই পলিটিক্স দিয়ে এই দেশে আপনি আর দাঁড় করাতে পারবেন না। কিন্তু আপনাকে কিন্তু এখন আপনি যা বলবেন আপনাকে তাই করতে হবে। পলিটিক্সটা এখন আর আগের জায়গাতে নেই যে আপনি দিনের বুট রাতে করলেন, আপনি ডামির বুট করলেন, আমির বুট করলেন, বা ফজরের নামাজ পড়ার পর আপনি ভোট করলেন, বা নির্বাচন ছাড়া 154 জনকে পাশ করে নিয়ে আসলেন, আবার বক্তৃতায় বললেন যে আমি গণতন্ত্রের মানুষ কন্যা, আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আমি গণতন্ত্র নিয়ে এসেছি। এই দিন শেষ। ফ্যাসিস্ট বিরোধী কোনো কোনো রাজনৈতিক দল তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। একটা নতুন পার্টি হয়েছে, সাবেক একজন অভিনেতা ছিলেন খুব জনপ্রিয়, বেদের মেদুসনা, আমরাও দেখেছি। আরেকজন খুব প্রথিতযশা সাংবাদিক, উনি জীবনে একটা সময় বিএনপি করেছিলেন, খুব সাংবাদিকদের নেতাও ছিলেন, উনি বোধহয় এটা সদস্য সচিব। তো ওনার পার্টি, ওই পার্টি সহ এই 9-8 মাসে 26টা পার্টি হয়েছে। এখন এই জায়গাতে
আপনি এটা কিভাবে কন্ট্রোল করবেন এবং তাদের ভীষণটা কি? এরশাদের আমল হচ্ছে নির্বাচনের আগে আগে কিছু পার্টির জন্ম হয়েছে। গত নির্বাচনেও যেটা আপনার ওই 7ই জানুয়ারি যে নির্বাচন ছিল, এইখানে ওই পার্টির কিছু বহিষ্কৃত, কিছু যাদের রাজনৈতিক জীবন প্রায় শেষের দিকে বা কোথাও জায়গা পাচ্ছে না। এখন যারা এটা করবে, বাংলাদেশে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে বা করার চিন্তা করবে, তারা এই দেশে পলিটিক্স করতে পারবেন না। সে যে দলই হোক। সেটা যে দলই হোক, যে মানুষই হোক, তার যে পরিমাণ ত্যাগ থাকুক, সে নির্যাতিত হোক, সে নিপীড়িত হোক, আওয়ামী লীগকে মানুষ এটা পতন না, এটা অধপতন হয়েছে। এই অধপতন শক্তিটাকে আপনি টেনে কত দূর উঠাতে পারবেন? তারা এটা করতে পারে, চেষ্টা করতে পারে, কিন্তু এই জায়গাতে আপনার স্থির থাকতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ থাকবে না। এম আব্দুল্লাহ, আমরা লক্ষ্য করছি যে এই ফেসিস্ট সরকার যে দুঃশাসন, তাদের লুটপাট, খুন খারাপি, গুম, বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া, এই বিষয়গুলো কেমন জানি পেছনে পড়ে যাচ্ছে। নির্বাচন সংস্কার, একজন আরেকজনকে দোষারোপ করা, এটা সামনে চলে আসছে। বিশেষ করে আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, এই বিষয়টি একদম ধামাচাপা পড়ে গিয়েছে। কিন্তু যখন তারা গর্ত থেকে গলা বের করার চেষ্টা করছে, ঠিক তখন আবার নতুন করে এই দাবিটা উঠছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি। এবং আমরা দেখলাম সেদিন যে ইনকিলাব মঞ্চ থেকে একটি সমাবেশ করা হলো, বিক্ষোভ করা হলো এবং সেখানে কিছু দাবি উঠেছে। এবং সম্ভবত বিএনপি ছাড়া প্রায় সব দলের লোকেরা সেখানে উপস্থিত ছিলেন, তরুণরা যারা বিশেষ করে। এবং যথারীতি সেখানে জাতীয় নাগরিক পার্টির লোকেরা ছিলেন। এবং সেখানে কিন্তু সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, যেটা বলছে যে পশ্চিমারা বিরক্ত হবে, দূতাবাসগুলো মানতে চাইবে না, এই কারণে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে না, তারা এটারও তীব্র সমালোচনা করেছে। তারা স্পষ্ট বলেছে যে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়। দেখুন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টা গত কয়েক মাস ধরেই আলোচনা হচ্ছে। এই বিষয়টা এর আগে আওয়ামী লীগের যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তার প্রেক্ষিতে সরকার শেষ পর্যন্ত সেটা নিষিদ্ধ করেছে। এই নিষিদ্ধের ফলাফল নিয়ে বিতর্ক আছে। অনেকে বলেন যে নিষিদ্ধ করলে ফলাফল কি হবে, তাতে লাভ কি, ক্ষতি কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। নিষিদ্ধের অন্য কি ফলাফল হবে তার চাইতে বড় কথা হলো, আপনি দেখেন ছাত্রলীগকে নিষিদ্ধ করার কারণে এখন তো নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের নেতাদের গ্রেপ্তার করলে তাদেরকে আইনের আওতায়, তারা যখন নৈরাজ্য সৃষ্টি করছে তাদেরকে আইনের আওতায় তো নেওয়া যাচ্ছে, যেহেতু তারা নিষিদ্ধ আছে। নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যাপারে তাদের অ্যাক্টিভিটিস হলে কি ব্যবস্থা নেওয়া যাবে সেই আইনে বলা আছে, স্পষ্ট আছে। এটা থাকার কারণেই কিন্তু আপনি ছাত্রলীগের যারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, কথিত মিছিলে, ঝটিকা মিছিলের মাধ্যমে বা অন্যভাবে বা অন্য কোনো অপরাধের সাথে জড়িত হচ্ছে, তখন যখনই ছাত্রলীগ হিসেবে তার পরিচয় প্রমাণ হচ্ছে, তখন কিন্তু তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের যে আইন, সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারছে। বলা হচ্ছে যে আওয়ামী লীগের মতো বিশাল একটি রাজনৈতিক দল, বড় প্রাচীন রাজনৈতিক দল, এটি নিষিদ্ধ করার মধ্য দিয়ে ফলাফল কি দাঁড়াবে, এটার ফলাফল কতটা পজিটিভ হবে, নেগেটিভ হবে, আর নিষিদ্ধ না করলে আপনার কি হবে, সেটার আপনি তাহলে হিসাব করেন। নিষিদ্ধ যদি না করেন, তাহলে আপনি এখন থেকে যদি 4 মাসের মধ্যে 5 মাসের মধ্যে আপনি যদি একটা নির্বাচনী শিডিউল দেন, তাহলে তো তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো সমস্যা আছে? আরেকটা খোদ শেখ হাসিনাও কিন্তু মনোনয়নপত্র দাখিল করতে পারে। আরেকটা বিষয় কিন্তু এখানে রয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই দলটি মিছিল করলে আপনি তো আইনগতভাবে বাধা দিতে পারবেন না। সেই কথাটাই আমি বলছিলাম যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার ফলে তো আপনি এই ব্যবস্থাটা নিতে পারছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে এখন যখন আওয়ামী লীগ মিছিল করছে, জটিকা মিছিল করছে, আপনি তারপরে হয়তো তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করতে পারছেন না, তারপরে সরকারের পক্ষ থেকে নির্দেশনায় আপনি গ্রেপ্তার করছেন, কিন্তু গ্রেপ্তার করে তাদেরকে কিন্তু আটকে রাখতে পারছেন। তাদেরকে কোন আইনে আপনি আটক করছেন? মিছিল করার অপরাধে তো আপনি আটক করে রাখতে পারছেন না। এখন তাদেরকে যখন বলা হচ্ছে যে তারা দেশকে অস্থিতিশীল করার, এটা তো একটা বায়বীয় অভিযোগ। এক্ষেত্রে এইটা দিয়ে আপনি প্রমাণ করে কোর্টে তাদের জামিন কিন্তু আপনি ঠেকাতে পারবেন না। তো এই বিষয়গুলো এখানে আপনাকে রাজনীতি, পৃথিবীর ইতিহাসে কোনো গণ অভ্যুত্থানের পরে পতিত কোনো ফ্যাসিস্ট রাজনীতি
পুনর্বাসনের রাজনীতি টিকিয়ে রাখার কোনো উদাহরণ পৃথিবীর কোথাও কিন্তু নাই। নাৎসি পার্টির কথা উনি বলেছেন যে পৃথিবীতে যতগুলো, শুধু নাৎসি পার্টি নয়, আপনি পৃথিবীর যেই দেশেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে, সেই সরকারের যে রাজনৈতিক দল তার কোনো অ্যাক্টিভিটিসের বৈধতার কোনো সুযোগ কোথাওই কিন্তু রাখা হয়নি। এখন আপনি একদিকে এই সিদ্ধান্তহীনতায় ভুগবেন যে তাদেরকে নিষিদ্ধ করলে এই হবে, পশ্চিমারা ক্ষুব্ধ হবে, তারপরে এটা ফলাফল কি হবে এটা বলবেন, তাহলে আপনার এই গণ অভ্যুত্থানের যে এই যে এত বড় একটা রক্তদান, আত্মদান, হাজারো মানুষের আত্মদান, এখনো পর্যন্ত 30,000-এর মতো মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে, 400-র বেশি মানুষের দৃষ্টিশক্তি হারিয়েছে, তারা আর কোনো দিনই পৃথিবীর আলো কিন্তু তারা দেখতে পাবে না। এদের প্রত্যেকটি আপনি যদি একজনেরও আপনি চোখ ফিরিয়ে দিতে পারবেন, তাহলে আপনাকে এটার জন্য বলতে হবে যে আমি আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এই লোকটির চোখ ও দৃষ্টিশক্তিও ফিরিয়ে দেব। আপনি কি জীবন ফিরিয়ে দিতে পারবেন? যে আমার মা বোনটি যিনি বলছেন এখন যে আমার মাত্র 24 বছর বয়সে বিধবা হয়ে গেছেন একজন নারী, তার জীবন, তার যে কোলের বাচ্চাটার ভবিষ্যৎ, এগুলো নিয়ে কি জবাব আছে আপনার কাছে? এখন আওয়ামী লীগ রাজনীতি দল হিসেবে এখানে যদি এক্সিস্ট করে, তাহলে আপনি তাকে নির্বাচনের বাইরে রাখবেন কিভাবে? মিছিলে বাধা দিবেন কিভাবে? হ্যাঁ, মিছিলে বাধা দেওয়ার আইনগত ভিত্তিটা কি হবে? এই প্রশ্নগুলোর কিন্তু নিষ্পত্তি করতে হবে। আপনি ইনকিলাব মঞ্চের কথা বলেছেন, ইনকিলাব মঞ্চ কিন্তু এটা কোনো বড় কোনো পুরনো কোনো সংগঠন না, কিন্তু এটা একেবারে নতুন একটি সংগঠন। সেই সংগঠন শহীদি সমাবেশের ঘোষণা দিল, সেই সমাবেশের আকার দেখলে আপনি বুঝতে পারবেন যে তাদের দাবির পক্ষে মানুষের সমর্থনের জায়গাটা। এ ধরনের একটি সংগঠন শাহবাগের মতো মোড়ে একটা বিশাল মঞ্চ করে একটা কর্মসূচি পালন করছে, সেখানে এত লোকের সমাবেশ করছে, কিভাবে করছে তাদের দাবির প্রতি সমর্থনের কারণে, কারণ সেখানে দাবিটার ন্যায্যতা প্রমাণ হচ্ছে। এই জায়গাগুলোকে আমাদেরকে যত তাড়াতাড়ি আমরা অ্যাড্রেস করব, ততই আমাদের জন্য মঙ্গল হবে। আমি এর আগে একটা প্রসঙ্গ এসছে যে নতুন রাজনৈতিক দলের একটি প্রসঙ্গ এখানে এসছে। নতুন রাজনৈতিক দল নিয়ে আমার একটা লেখা, আপনি পত্রিকায় হয়তো পড়লে বিস্তারিত পড়বেন, আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে নতুন রাজনৈতিক দলের ইতিহাস বাংলাদেশে খুবই হতাশাজনক। আমরা যদি দেখি নতুন রাজনৈতিক দল, প্রত্যেকটি গণ অভ্যুত্থান, বড় ধরনের পরিবর্তনের পরে রাজনৈতিক দলের সংখ্যা রাজনৈতিক দলের সংখ্যা বাড়ে, এটার বাস্তবতা আছে। কিন্তু আপনি যখন স্বৈরাচারী এরশাদ যখন ক্ষমতাচ্যুত হলো, তার আগের সর্বশেষ গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল 79 সালে, আর এরশাদের সময়ে 86 এবং 88 সালে দুইটা পাতানো তার নির্বাচন হয়েছিল। যদি আমরা 79-কে যদি আমরা মানদণ্ড ধরি, তাহলে স্বৈরাচারের পতনের পরে রাজনৈতিক দলের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছিল। 72টি রাজনৈতিক দল 1991 সালের নির্বাচনে অংশগ্রহণ করে, এবং 96 সালের জুন মাসের যে নির্বাচনটি হয়েছিল সেখানে 84টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, তখন নিবন্ধনের প্রশ্নটি ছিল না। তো এখন রাজনৈতিক দল নিবন্ধনের যেহেতু একটা কাঠামোর জায়গায় আছে, সেক্ষেত্রে হয়তো এইসব রাজনৈতিক দলগুলো নিবন্ধনের জায়গায় গিয়ে আটকে যাবে, কিন্তু তারপরে এদের মধ্যে কিন্তু রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে, যাদের কোনো ভিত্তি নাই, এবং সেটার একটি দল নিয়ে তো খুবই বিতর্কের জায়গা আছে, যে এই দলটির নাম কখনোই শোনা যায় নাই, এবং সেটা অনেকটা বিজেপির আদলে সেটার চরিত্র আমরা যেটা দেখতে পাচ্ছি, তাদের আদর্শিক জায়গাটা। তো সেই জায়গাগুলো এগুলো হচ্ছে, কি যে হচ্ছে সেটা অনেক সময় আমাদেরকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়। তো যেটা বলছিলাম যে রাজনৈতিক দল হয়েছে ঠিকই, কিন্তু আমরা যদি দেখি পুরা নির্বাচনের ইতিহাসটা দেখি, কোনো নির্বাচনেই কিন্তু এসব কোনো রাজনৈতিক দলই 1% ভোটও তাদের ভাগ্যে জুটে নাই। এই বিশ্লেষণটাই আমি করেছি, এবং 1%-এর নিচে তাদের ছিল, এবং সকল নির্বাচনেই সর্বোচ্চ 5-6টি রাজনৈতিক দল মোটামুটিভাবে 1%-এর উপরে ভোট পেয়েছে, আর বাকি সব ভোটই কিন্তু প্রধান রাজনৈতিক 3-4টি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন রাজনৈতিক দল গঠনের লক্ষ্য যদি এটা থাকে যে আমার কোনো আইডেন্টিটি নাই, আমি একটা আইডেন্টিটি ক্রাইসিসে আছি, আইডেন্টিটির দরকার, সেই জন্য করলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই নতুন রাজনৈতিক দলের, বিশেষ করে আমরা দেখেছি যে এই সরকার একটা অবাক করার বিষয় যে MLM ব্যবসায় নানান অপকর্মের কারণে
জেলে জেল ছিলেন। খাটলো। তার মানে অবাক করার কাণ্ড হলো তিনি বেরিয়ে এসেই রাজনৈতিক দল করলেন। তাকে বিবিসি জিজ্ঞেস করলো, কেন আপনি এই রাজনৈতিক দল করলেন? তিনি যুক্তি দেখালেন যে আমার রাজনৈতিক পরিচয় না থাকার কারণে আমি 5ই আগস্টের পরদিন মুক্তি পাই নাই। কারণ সেদিন সব 2-3 দিনের মধ্যে সব রাজনৈতিক কর্মীরা মুক্তি পেয়েছে। জেলার আমাকে বলেছে আপনার তো রাজনৈতিক আইডেন্টিটি নাই, এজন্য আপনাকে ছাড়তে পারবো না। এই জন্য তিনি ভবিষ্যতে কোনো অপকর্ম করে জেলে গেলে যাতে রাজনৈতিক পরিচয়ে বের হতে পারেন, এই জন্য তার রাজনৈতিক দলের প্রয়োজন হয়েছে। এটা কতটা হাস্যকর। হাস্যকর। মানে তো এই বাস্তবতা, আমরা বাংলাদেশে এই বাস্তবতার মধ্যে আছি। আমরা ফ্যাসিস্ট শক্তিকে ফেরার প্রেক্ষাপট পটভূমি যারাই তৈরি করবে, আমি মনে করি তাহলে তাদেরকে এই 2000-এর অধিক যে প্রাণ বিসর্জন, এগুলোর জবাব তাদেরকে কিন্তু অবশ্যই দিতে হবে। এই বিষয়টা মাথায় রেখেই তাদেরকে, যে কোনো ফ্যাসিস্ট শক্তিকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার আগে তাদেরকে এগুলোর ব্যাপারে একটা ফয়সালা করতে হবে। কিন্তু প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এম আব্দুল্লাহ এবং রয়েছেন এজমল হোসেন পাইলট। এজমল হোসেন পাইলট, এই মুহূর্তে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলাম, এবং তাদের উপর কিন্তু অনেক সিদ্ধান্ত নির্ভর করে, বিশেষ করে বিএনপি। কিন্তু আমরা লক্ষ্য করছি এই দুটো দল থেকে স্পষ্টভাবে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কোনো কথাও তারা বলছেন না। জামাত বলছেন বিচার করতে হবে, বিএনপি অনেকদিন ধরে বলছেন যে এই বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু আসল জায়গায় কেউ মুখ খুলছেন না, কেন? এখন পলিটিক্সে আসল জায়গা কোনটা, এটা আসলে আইডেন্টিফাই করা খুবই কঠিন। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে যে ব্যাপারটা আসবে, এটা আব্দুল্লাহ ভাই খুব সুন্দরভাবে বলছেন। এটা সরকার যেভাবে চিন্তা করবে, সরকার যারা আছেন এখন, অন্তর্বর্তী ইন্টারিম সরকার আছেন, তারা ভাববে। রাজনৈতিকভাবে নিষিদ্ধের বিষয়টা ওইভাবে আমরা দাবি করব কি করব না, এটা একটা আলাদা ফোরামের আলোচনা। এই দেশে একটা বৃহৎ অংশ এখনো আওয়ামী লীগের করে বা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। হাতের 5 আঙ্গুল যেহেতু সমান হয় না, একটা পার্টির নেতাকর্মীও সমান হয় না। হাসিনার দায় কারা বহন করবে? হাসিনার একনায়কের দায় কিভাবে এটা সমাধান হবে? এই কারণে আমরা বারবার চাচ্ছি যে বিচারটা হোক। আমাদের চাওয়াটা হলো এই যে হাজার হাজার মানুষ, দলের কোনো খুন হলো, বিচার হবে না, দলেরও বিচার হবে, জি। বিচার সাব্যস্ত হোক। আপনার বিভিন্ন দেশে গণ অভ্যুত্থান হয়েছে, 2 মাস থেকে 3 মাসের মধ্যে সমস্ত বিচারগুলো হয়ে গেল। আজকে 8 মাস হলো, দৃশ্যত তো কোনো বিচারের দিকে আমরা যাচ্ছি না। আমরা যে জায়গায় আছি, আমরা একটা রুটম্যাপ চাচ্ছি। রুটম্যাপের মধ্যে এটা তারা ইনক্লুড করে কিনা তাও আমরা দেখি, বা সরকার এই বলুক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য আমাদের একটু সময় লাগবে, তা দিক। তারা কিন্তু একটা সংস্কারের কথা বলতেছে, সরকার নিজেও কিন্তু বলতেছেন যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করবে নাকি করবে না, রেফারেন্ডাম দিক। এবং মজার ব্যাপার হলো কি জানেন, এই বিষয়ে বলটা নিজের কাছে কেউ রাখছে না, অন্য কোর্টে দিয়ে কেউ দিচ্ছে। রাখতেছে না, এক্স্যাক্টলি। রাজনৈতিক দলগুলো বলছে সরকার সিদ্ধান্ত নিয়ে, হ্যাঁ, আবার সরকার বলছে এটা রাজনৈতিক দলের সরকার সিদ্ধান্ত। না পারলে একটা রেফারেন্ডাম দিয়ে দিক, জি, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করবো কি করবো না, গুড। দেখ, তারপর এটা আসুক। এটা তো এককভাবে না, জামাতও তো আওয়ামী লীগ যাওয়ার আগে জামাতকে নিষিদ্ধ করছিল, ফলশ্রুতিতে কি হইল? জামাতকে নিষিদ্ধ, শিবিরকে এখন নিষিদ্ধ? তা তো না। মানে রাজনৈতিক দল নিষিদ্ধকরণের যে বিষয়গুলো বিভিন্ন সময় বিভিন্ন দেশে ঘটছে, আমি আর আগেও বলছি। এই জায়গাতে আমরা যেটা ক্লিয়ার করতে চাই সেটা হলো যে একটা নির্বাচনী রুটম্যাপের মধ্য দিয়ে আসুক, আর সরকার সিদ্ধান্ত নিক আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি করবে না। এটা তো একটা ঐক্যমত্যের সরকার। সকল হাসিনা বিরোধী আন্দোলনে যারা ছিলেন, সমস্ত সব রাজনৈতিক দলের সরকার, অংশীজন সবাই কিন্তু উপস্থিত ছিলেন, তারা কিন্তু এটা দিচ্ছেন। সরকার যদি মনে করে যে হ্যাঁ এটাকে আমরা নিষিদ্ধ করবো, করবে। আর যদি মনে করে যে করবে না, এটা নতুন করে দাবি দেওয়ার তো কিছু নেই।
এম আব্দুল্লাহ, জামাতের রাজনীতি নিয়ে একটু আলোচনা হচ্ছে একটু আলাদাভাবে। এর কারণ হলো আমরা লক্ষ্য করছি জামাত কিছু কিছু মতামতের ব্যাপারে একটু চেঞ্জ হচ্ছে। প্রথম কথা হলো যে নির্বাচনের সময়সীমা নিয়ে দেখলাম যে লন্ডন বৈঠকের পর খুব কাছাকাছি চলে আসলো। ময়মনসিংহের এক জনসভায় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বললেন যে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। আবার যখন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তারা বৈঠকে বসলেন, সেখানে কিন্তু আবার দেখলাম বিএনপির সাথে কিছু মিল রয়েছে, যেমন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে। এই যে স্থানীয় নির্বাচন বিশেষ করে সামনে আসছে খুব গুরুতরভাবে। এটা জরিপে বেরিয়েছিল যে ৬৭% মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায়। কিন্তু আমরা জানি বিএনপি এ ব্যাপারে একদম ক্লিয়ার এবং স্পষ্ট অবস্থান যে তারা স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন আগে চায় না। এই জামাতের ভূমিকা এবং স্থানীয় নির্বাচন কি বলবেন আপনি? এই যে বিষয়টা আপনি উত্থাপন করলেন যে স্থানীয় সরকার আগে হবে কি পরে হবে, কেন আগে হবে না, কেন আগে করতে চায়, এর মধ্যেও রাজনীতির মধ্যে পলিটিক্সের একটা ব্যাপার। সেটা হলো যে সবার নিজস্ব একটা হিসাব নিকাশের জায়গা আছে। বিএনপি অনেক বড় দল, এই দল কিন্তু জামাতের মতো ক্যাডার ভিত্তিক দল না। এই দলটা হলো একেবারে গণমানুষের দল, বহু মত বহু পথের এখানে একটা সম্মিলন হয়, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন যে এই দলটা এটা একটা প্ল্যাটফর্ম, মূলত বিভিন্ন মতাদর্শের মানুষ যারা জাতীয়তাবাদকে ধারণ করবে, দেশাত্মবোধকে ধারণ করবে, দেশপ্রেমকে যারা মুখ্য হিসেবে নেবে, তাদের একটা প্ল্যাটফর্ম। তো বিএনপির এই ধরনের একটি দলের মধ্যে শৃঙ্খলার জায়গাটাতে কিছুটা হলেও একটু শিথিল অবস্থা আছে। বিএনপির হিসাব নিকাশ করে দেখেছে যদি এই সময়ে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন দেয়া হয়, এই স্থানীয় সরকারের প্রার্থী নির্বাচন নিয়ে মাঠ পর্যায়ে যে পরিমাণ ল্যাং মারামারি হবে, যে পরিমাণ কোন্দল চাঙ্গা হবে, তাতে করে জাতীয় নির্বাচন কেন্দ্রিক বিএনপির জন্য একটা বড় ধরনের নিজেদের ঐক্য এবং সংহতির জায়গাটাতে অনেক বড় ধরনের একটি ছিট ধরে যেতে পারে, যেটা জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে। যেখানে বিএনপি এখন একদম ক্ষমতার সিঁড়িতে আছে বলা যায়, বারান্দায় আছে, শুধু ঘরে ঢোকার অপেক্ষায়। তো সেই দলটি এখন এ ধরনের একটি স্থানীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে মাঠ পর্যায়ে যে পরিমাণ প্রার্থী মনোনয়ন এবং ওই নির্বাচন কেন্দ্রিক যে এক একটি দেখা যাবে যে এক একটি স্থানীয় সরকারে দলের ৩-৪ জন ৫ জন করে দাঁড়িয়ে গেছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদের মধ্যে সমন্বয় ঐক্যের জায়গাটাতে আনা এক ধরনের অসম্ভব একটা জায়গা তৈরি হতে পারে। এই আশঙ্কা থেকেও হয়তোবা বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না। এটা বিএনপির জায়গা থেকে, যদি কৌশলগত জায়গা থেকে আমি যদি বিএনপির মানে নীতি নির্ধারক হতাম, কৌশলগত জায়গা থেকে আমার মধ্যেও এই ভাবনাটা কাজ করত। আবার জামাত ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে তারা দেখছে যে তাদের জন্য তারা একটু এই ৫ই আগস্টের পরিবর্তনের পর তাদের একটু রাজনীতিতে একটা সুবাতাসের জায়গা আছে, তাদের রাজনীতির পালে একটা অনুকূল হাওয়া বইছে, মনে করছে তার দৃশ্যমানও কিছুটা তাদের যে কোনো মূল্যে অনেক অ্যানালাইসিসই বলা হচ্ছে যে আগামী নির্বাচনে জামাতের ভোট বাড়বে। এত অনুকূল পরিবেশ জামাত বাংলাদেশের ইতিহাসে কখনোই পায়নি, এটা ট্রু, এটাতে কোনো সন্দেহ নাই। এবং বিভিন্ন যোগ করতে পারেন আপনি যে স্থানীয় সরকারের ব্যাপারে তারা কিন্তু একটা বিষয় উঠাইছে যে কাউন্সিলরদের দ্বারা মেয়র মেম্বারদের দ্বারা, না সেটা হচ্ছে এটা হলো সংস্কার কমিশনের প্রস্তাব। তো আমি যেটা বলছিলাম, এখন জামাত মনে করছে যে এই অনুকূল যে সময় তাদের জন্য, এটা যদি একটু দীর্ঘায়িত হয়, তাদের জাতীয় নির্বাচনে যত সময় যাবে তত তারা জাতীয় নির্বাচনে তাদের সুফলটা তাদের অনেক বেশি ভালো হবে এবং তারা সময় পাবে, প্রস্তুতি, তাদের মাঠটাকে আরো উর্বর করার জন্য, চাষাবাদ করার জন্য একটা সময় তারা পাবে। সেই কারণে তারা জাতীয় নির্বাচনের আগে একটু স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে তারা একটা টেস্ট করে ফেলতে চায় মাঠ পর্যায়ে তাদের। এবং তাদের তো একটা সুবিধা আছে, তারা যাকে নমিনেশন দিবে তার এগেইনস্টে কোনো সেখানে ঐক্য হবে এবং তাদের মধ্যে আরো বরং এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের সাংগঠনিক শক্তিটা আরো মজবুত হবে।
আরো নিজেদের মধ্যে ঐক্য সংহতিটা বাড়বে। এই যে দুই দিকের দুই দৃষ্টিকোণ, একদিকে হলো বিএনপির মতো রাজনৈতিক দলে এসব নির্বাচনে গেলেই কিছুটা বিভাজন, কিছুটা দ্বন্দ্ব, কিছুটা কোন্দল এগুলা চাঙ্গা হয়। আর অন্যদিকে জামাতের হিসাব নিকাশটা হচ্ছে যে তারা যদি এ ধরনের একটি নির্বাচন করে আসতে পারে, সেখানে যদি ভালো একটা ফলাফল করতে পারে, এই ফলাফলের ইম্প্যাক্টটা তাদের জাতীয় নির্বাচনে তাদেরকে বেনিফিট দিবে। এই এই হিসাব নিকাশ থেকেই মূলত কিন্তু বিপরীতমুখী অবস্থানে রয়েছে। আর যে বিষয়টি আছে যে আপনি যে কথাটি বলছিলেন যে জামাতের অবস্থানগতভাবে নির্বাচনের দিন তারিখ নিয়ে তাদের যে চেঞ্জ, এই চেঞ্জটা লন্ডন বৈঠকের পরে কিছুটা চেঞ্জ এসছে, এটা সত্য। তারা আগে বলেছিলেন যে বিচার এবং সংস্কার, এর আগে কোনো নির্বাচন নয়, এইরকম একটা অবস্থান ছিল। কিন্তু লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দীর্ঘ সময় ধরে তাদের মত বিনিময় হয়েছে। এই মত বিনিময়ের পরে তো সংবাদপত্রে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আমাদের মধ্যে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে, রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে, প্রাসঙ্গিক অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার প্রেক্ষিতে তারা ঢাকায় একটি অনুষ্ঠানে ঘোষণা করলেন যে আমরা নির্বাচনটা চাই আগামী রমজানের আগে। রমজানের আগে বলতে সেটা দাঁড়ায় বেসিক্যালি মধ্য ফেব্রুয়ারিতে, 2026 সালের মধ্য ফেব্রুয়ারিতে। যদি রমজানের আগে হয় তাহলে মধ্য ফেব্রুয়ারিতে করতে হবে, কারণ রমজান শুরু হবে ফেব্রুয়ারি মাসের 21 বা 20 বা 21 তারিখে। আরো আগে করতে হবে, এত কাছাকাছি অ্যাটলিস্ট মধ্য ফেব্রুয়ারিতে করতে হবে, ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে আমরা ধরতে পারি। তো সেটা যদি হয় তাহলে এদিকে ডিসেম্বর, ওইদিকে মধ্য ফেব্রুয়ারি বা দ্বিতীয় সপ্তাহ হলে এখানে 40-45 দিনের বা বড় জোর 40 দিনের একটা চাওয়া পাওয়ার যে ব্যবধানটা বিএনপি আর জামাতের মধ্যে, এই জায়গাটাতে আসে। কিন্তু তারপরেই কিন্তু আরেকটি প্রোগ্রামে জামাতের আমির বললেন যে আমরা বিচার এবং সংস্কার, আবার আগের অবস্থানটা কিন্তু, যে বিচার না হলে, সংস্কার না হলে কোনো জাতীয় নির্বাচন হতে পারে না, এই ভাষায় আবার কিন্তু আগের অবস্থানটা ব্যক্ত করলো। তো এই জায়গাগুলো মনে হচ্ছে যে তাদের মধ্যে কি অস্থিরতার এটা বহিঃপ্রকাশ, নাকি কৌশলগত, নাকি বার্গেনিং এর একটা জায়গা রাখা, এটা ঠিক বোঝা যাচ্ছে না। ঐকমত্য কমিশনের সাথে যে আলোচনা এখনো চলমান রয়েছে, আংশিক আলোচনা, অনেক বিষয়ই তাদের ঐকমত্যে পৌঁছা গেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। তো এই জায়গাগুলোতে জামাত এবং প্রত্যেকেই তাদের স্ট্র্যাটেজিক জায়গা থেকেই কিন্তু এইসব অবস্থানগুলো কখনো পরিবর্তন করছেন, কখনো কিছু কিছু ইস্যুতে অবস্থান নিচ্ছেন। এটা হলো কৌশলগত জায়গা, কিন্তু যার যার স্বার্থের জায়গা থেকেই হচ্ছে। লন্ডন বৈঠকের পরে অন্তত একটা জিনিস প্রকাশ্যে এসেছে, মতবিরোধের কথা কিছু উল্লেখ করলেন এম আব্দুল্লাহ, কিন্তু আমরা লক্ষ্য করছি যে জামায়াতের নেতারা বিএনপির বিরুদ্ধে যে ধরনের বিষোদ্গার করতেন, অথবা বিএনপির পক্ষ থেকে জামাতের যে ধরনের বিষোদ্গার করা হতো, সেটা একটু থেমেছে। এটাকে আপনি কিভাবে দেখবেন? এটা তো একটা ভালো সাইন, নিঃসন্দেহে। আপনি একজনের সাথে সাক্ষাৎ করেছেন, বৈঠক করেছেন, কথা বলেছেন, শীর্ষ পর্যায়ের দুই নেতা। অতীতেও যেহেতু একসাথে একটা ঐক্যজোটের নির্বাচনের মাধ্যমে দেশ দীর্ঘদিন তারা শাসনও করেছিলেন, বিভিন্ন সময়ে আপনার কাছে আমি, আপনার দূরত্ব আমার, এরকম একটা সময় গেছে। এখন যে পরিবেশ বাস্তবতা ছিল জামাতের সাথে বিএনপির বা বিএনপির সাথে জামাতের, এখানে আদর্শগত তফাৎ আছে। আমরা একটা মধ্যপন্থা অবলম্বনকারী পার্টি, তারা ধর্মীয় সংগঠন, ওরা একটু আলাদা ক্যাডার ভিত্তিক। উনি আব্দুল্লাহ ভাই যেটা বললেন, এই জায়গাতে একটা আমাদের বিষয় আছে। এখন পলিটিক্সের যে বিষয়টা, যদি কাদা ছোড়াছুরিটা বন্ধ হয়, এটা উভয়ের জন্যই ভালো, দেশের রাজনীতির জন্য ভালো, জাতির জন্য ভালো, এবং পার্টিকুলারলি ওই পার্টিকুলার জন্য কিন্তু এটা খুবই একটা চমৎকার বিষয় বলে আমার কাছে মনে হয়। সিসি বলেছেন কদিন আগে যে আমরা নির্বাচনের কাজ এগিয়ে নিয়ে যাব, সংস্কারের জন্য অপেক্ষা করব না, এবং স্বাভাবিক কারণেই তার এই বক্তব্যটি বিএনপির জন্য খুবই ইতিবাচক। জি, যার কারণে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে নির্বাচন কমিশন সংস্কারের জন্য অপেক্ষা করবে না। প্রধান নির্বাচন কমিশনের এমন বক্তব্য সম্পর্কে তার মন্তব্য হলো, এটা আমার কাছে ইতিবাচক মনে হয়েছে এবং আমি আশ্বস্ত হয়েছি। উনি ওনার জায়গা থেকে, উনি যেহেতু একটা সবচেয়ে সমসাময়িক সময়ের সবচেয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, উনি যেটা বলেছেন এটা শুধু বিএনপি না, আমার মনে হয় দীর্ঘদিন দেশের মানুষ বা ভোটার যারা ভোট দিতে পারেনি, এখন একটা আগ্রহ নিয়ে আছে, একটা সুন্দর সুস্থ অবাধ মানুষ খুব ফ্রি ফ্র্যাঙ্কলি নির্বাচনটাতে অংশগ্রহণ করতে পারবে, একটা ভোট দিতে পারবে। দেশের এই শ্রেণীটা কিন্তু আশ্বস্ত, ওনার প্রতি অ্যাপ্রিসিয়েট করতেছে।
এখন সংস্কারের যে জায়গাটা আছে, সংস্কার আমরা বারবার বলতেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলতেছেন, সংস্কার একটা চলমান ব্যাপার, এটা রিজিট কোনো বিষয় না। 91 সালে আমরা দেখেছি চলমান থাকে না, থেমে যায়। থেমে যায় বিভিন্ন প্রক্রিয়ার কারণে, কিন্তু তারপরও তো সংস্কার হয়তো কিছুদিনের জন্য থামে। কারণ এই পৃথিবীতে এক সময় আপনার মানুষ বিক্রি হইতো, কেনা বেচা হইতো, এটাও কিন্তু একটা সংস্কারের অংশ, যে এটা এক সময় বন্ধ হলো। কন্যা সন্তান হত্যা মানে আমরা করা হতো। আশাবাদী হতে পারি অন্তত 5ই আগস্টের পরে এটা হওয়ার সম্ভাবনা হ্যাঁ। বেশি, নিঃসন্দেহে। নিঃসন্দেহে এক একটা পরিবর্তন তো এক একটা বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে, কখনো কখনো যুদ্ধের মাধ্যমে। আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগের পৃথিবী, পরের পৃথিবী এক না। মুক্তিযুদ্ধের আগের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের পরের বাংলাদেশ এক না। 47-এর আগের ভারতবর্ষ, পরবর্তী ভারতবর্ষ এক না। তো 5ই আগস্টের পরের বাংলাদেশ যে এক হবে তা তো না। আমাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, এদেশের সমস্ত জনগণের মন মানসিকতার পরিবর্তন হয়েছে, আচরণের পরিবর্তন হয়েছে, আপনাকে আমি একটা প্রশ্ন চিন্তা করতে চাই, চেতনা পরিবর্তন সেটি হলো হয়েছে। যে রাজনৈতিক দলগুলো কি সংস্কার প্রয়োজন নেই? নিঃসন্দেহে আছে। কিন্তু সেটা তো হচ্ছে না। এটা রাজনৈতিক দলের যে সংস্কারটা, এটা যে এটা কিন্তু হচ্ছে না সব তাও দলের, না। একক কোনো দলের একক না। পার্টি না, সকল পার্টিগুলোর মধ্যেই রাজনৈতিক দলের যে সংস্কারটা আমরা মনে করে থাকি, আমরা চিন্তা করি, আমাদের পার্টিও চিন্তা করে, পার্টির যে একদম উচ্চ পদস্থ শীর্ষ নেতৃত্ব তারাও চিন্তা করে। কিন্তু আমাদের যে সময়টা আমরা পার করে এসেছি, ওই সময়টাতে তো আমাদের থাকা, আমাদের খাওয়া, আমাদের জীবন, আমাদের সমস্ত লাইফস্টাইলটাই কিন্তু আমরা এক সেকেন্ডের জন্য কোনো স্থিরতা গত ছিল না। 8 মাসে গত 8 মাসের যে বিষয়টা ছিল, এখানেও আপনি দেখেন আমরা যা করতেছি, আমরা একটা 31 দফা কিন্তু আমরা নিয়ে আসছি। 31 দফা, এটা জনসম্পৃক্ততার জন্য সারা দেশব্যাপী আমরা কাজ করতেছি। আমাদের 6টা টিম ঢাকা শহরে কাজ করতেছে, আমিও এটার একটা সভ্য। এখানেও যে সংস্কারের একটা বিষয় আছে, এবং আমরা যেটা চাচ্ছি, এবং আমাদের পার্টিরও আমি যেটা বুঝি, মনে করি, আমাদের নেত্রী এখন অসুস্থতার কারণে দেশের বাইরে আছেন, আমাদের যে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও দেশের বাইরে আছেন। আমরা নিশ্চিত রাষ্ট্রীয় সংস্কার 31 দফা যিনি দিয়েছেন, ওনার কাছে যে সব জায়গায় ব্যত্যয় মনে হবে এই পার্টিতে, উনি এগুলো সংস্কার করবেন। এটা একটা সুবিধার সময়, সময়ের জন্য অপেক্ষা মাত্র, এবং অবশ্যই করবে। আমরা আবারও একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, আরও রয়েছেন সাবেক ছাত্রদল নেতা জনাব আজমল হোসেন পাইলট। আমরা লক্ষ্য করছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই বাইরে সফরে যাচ্ছেন, এবং সেখানে বাংলাদেশের ভাবমূর্তির একটা ব্যাপক ডেভেলপ হচ্ছে। 1, 2 নম্বর হলো উনি অর্জন ছাড়া কোথাও কিন্তু আসছেন না। আমরা সবশেষ ওনার সফর যেটা দেখছি সেটা হলো কাতার সফরে, এবং ওইখান থেকে উনি পপের অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়েছেন, সেটা একটা আনুষ্ঠানিকতা। আমরা কাতার সফরে দেখলাম যে উনি অনেকগুলি বৈঠক করেছেন, নানানমুখী বৈঠক করেছেন, কিন্তু মোটা দাগে আমাদের যে দৃষ্টিতে এসছে যে দুটো বিষয়, একটি হলো যে শিগগিরই স্থলভিত্তিক LNG টার্মিনাল স্থাপন করা হবে বাংলাদেশে, আরেকটি হলো বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে কাতার। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, এটা নিঃসন্দেহে আমি ভালোভাবেই দেখি। প্রফেসর ডক্টর ইউনূস আমাদের মাথার তাজ, নিঃসন্দেহে একজন নোবেল লরিয়েট এই দেশের, এবং উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ। উনি এই দেশের সরকার প্রধান হওয়ার আগেও সারা পৃথিবীব্যাপী ওনার একটা গ্রহণযোগ্যতা, সকল রাষ্ট্রপ্রধান, সকল দেশ, সকল সরকার প্রধান ওনার কাছে একটা অ্যাক্সেস ছিল। এইটাকে উনি কাজে লাগিয়ে
দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এই শেষ জীবনে এসে দেশের জন্য উনি সরাসরি কাজ করার যে একটা সুযোগ পেয়েছেন এবং এই জাতি ওনাকে বিশ্বাস করে ওনাকে আস্থায় নিয়ে এসে এই জায়গায় বসিয়েছেন, আমরাও যেটা বিশ্বাস করি ওনার মাধ্যমেই এদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যেন স্মরণীয় হয়ে থাকে, এই জায়গাটা উনি করবেন। শুধুমাত্র আন্তর্জাতিকভাবে বা অর্থনৈতিকভাবে দেশকে দাঁড় করিয়ে যাবেন তাও না, রাজনৈতিক যে প্ল্যাটফর্মটাই দেশে তৈরি হয়েছে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে, এটাকেও যেন উনি পাশাপাশি এই জুলাই আন্দোলনকে মানুষ যেভাবে স্মরণ করবে, ওনার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরেও যেন মানুষ ওনাকে স্মরণ করে যে না ঠিক আছে। এই জায়গাতে আমাদের একটা প্রত্যাশার জায়গা, আমরা ওনাকে দেখতে চাই, আমরা এটা আশা করি। এম আবদুল্লাহ, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাতার সফরকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ডক্টর ইউনূস যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু জয় করে আসছেন। আমরা এর আগে বেজিং সফর দেখেছি, আমরা ব্যাংকক সফর দেখেছি, বিমস্টেক সম্মেলনে। হ্যাঁ, বিমস্টেক সম্মেলনে সেখানে এমন সব অর্জন আমাদের আছে যেটা কোনো তুলনা হয় না। কাতার সফরে আপনি বলেছেন যে এখানে স্থল এলএনজি টার্মিনালের কথা বলেছেন, যে সেটা প্রতিষ্ঠার ব্যাপারে কথা হয়েছে। এর বাইরেও কিন্তু আমাদের আরও বেশ কিছু বিষয় সেখানে তিনি অর্জন করে এসছেন। বিশেষ করে আপনি বোধহয় লক্ষ্য করেছেন যে সেখানে তিনি আইটি মাদ্রাসা শিক্ষায় ক্ষেত্রে আইটির প্রশিক্ষণের জন্য তাদের পক্ষ থেকে তিনি সহায়তা চেয়েছেন এবং তারা সাদরে সেটি গ্রহণ করেছেন। এছাড়া নারী ফুটবলারদের যে আমাদের দেশে ফুটবলকে জনপ্রিয় করার জন্য, আরও উন্নয়নের জন্য সেখানে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন, তারা কিন্তু সাড়া দিয়েছে। এর বাইরেও কাতারের সাথে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তিনি কোথায় কিভাবে জয় করতে হবে সেই কৌশলটা খুব ভালো করে জানেন। তিনি যাওয়ার আগে কাতার থেকে আমরা এলএনজি আমদানি করি, সেখানে আমাদের প্রায় $250 মিলিয়ন একটা দেনার জায়গা ছিল, যেটা 360 কোটি মার্কিন ডলার। সেই অর্থটা কিন্তু দীর্ঘদিনের পুঞ্জীভূত অর্থ, শেখ হাসিনার আমলের, এটা কিন্তু এই ডক্টর ইউনূসের আমলের দেনা না কিন্তু। তো সেই অর্থ কিন্তু তিনি সেখানে থাকা অবস্থায় এটা পরিশোধ করে দিয়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যে এবং তাদেরকে একটি দেশের কাতার হচ্ছে কিন্তু মিডল ইস্টের শুধু না, বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রের তালিকায় একেবারে উপরের লেভেলে, টপ লেভেলে। এবং তাদের উপর আমাদের যে এখন গ্যাস সংকট, যদিও এই ফেসিবাদী শেখ হাসিনাই প্রথমবারের মতো আমাদেরকে এই গ্যাসের আমদানিকারক দেশে রূপান্তর করেছেন। তার আগ পর্যন্ত কিন্তু আমাদের দেশ থেকে গ্যাস রপ্তানি করার আলোচনা হয়েছিল। সেই সময় আমি জ্বালানি বিটে কাজ করতাম, গ্যাস রপ্তানির বিরুদ্ধে আমাদেরকে লিখতে হয়েছিল যাতে রপ্তানি করা না হয় আমাদের গ্যাস। সেই দেশকে শেখ হাসিনা আমদানিকারক দেশ হিসেবে দেশে রূপান্তর করেছেন। কি জন্য করেছেন? এই আমদানির মধ্য দিয়েও কিন্তু তাদের এই যে দীর্ঘমেয়াদী বিভিন্ন জায়গায় চুক্তি করেছেন, এর মধ্যে নানান ধরনের লুটপাটের একটা ইতিহাস রয়েছে। বাসাবাড়ির গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছেন। এই বন্ধ করার মধ্য দিয়ে কিন্তু সিলিন্ডার ব্যবসায়ীদের কাছ থেকে প্রত্যেক মাসে কত টাকা সেই সরকারের উচ্চ পর্যায়ে শেখ পরিবারের বিভিন্ন জনের অ্যাকাউন্টে যেত, সেগুলা খতিয়ে দেখলে কিন্তু আমরা জানতাম, কিন্তু এখন সেগুলো খতিয়ে বের করা হয়তো এই সরকার হবে, চেষ্টা হচ্ছে। তো এই জায়গাগুলো আমাদেরকে, আমরা বিদ্যুৎ আমদানিকারক দেশে পরিণত হলাম শেখ হাসিনার সময়ে। তো যেটা বলছিলাম যে কাতার এই ধনী রাষ্ট্র, তাদের আমাদের প্রতি, বিশেষ করে আমাদের বিপুল জনশক্তি সেখানে রয়েছে। আপনি দেখেছেন সেখানে বাংলাদেশিদের সাথে তার একটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ একটি সভা হয়েছে। আরেকটা বিষয় কিন্তু আপনি লক্ষ্য করেছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কাতারের আমিরের মার সঙ্গে উনি বৈঠক করেছেন। হ্যাঁ, সেটাই আমি বলছিলাম যে তাকেই তিনি বলেছেন নারী ফুটবলারদেরকে তাদের উন্নয়নের জন্য দীর্ঘ সময় বৈঠক করেছেন। তো এই কৌশলগুলো, এটা যখন নিজে আপাদমস্তক আন্তরিকতার একটা জায়গা, হৃদ্যতার জায়গা, দেশকে ধারণ করার যে জায়গা, দেশের উন্নয়নই যার ধ্যান ধারণা, শয়নে স্বপনে জাগরণে তার এই জায়গাটা থাকলে তখন এই কৌশলগুলো মাথায় আসে। কিন্তু এর আগে তো ছিল ওখানে গিয়ে কিভাবে নিজের পরিবারকে, ওখানে নিজের জামাতাকে কোন দেশে কিভাবে সেই সুবিধা দিতে হবে, নিজের মেয়েকে কিভাবে সুবিধা করে দিতে হবে, ছেলেকে কোথায় কি ব্যবস্থা করে দিতে হবে, বোনের জন্য কিভাবে বোনের অ্যাকাউন্টে কত টাকা ট্রান্সফার করা যাবে, এসব ধান্দা করলে তো আর এসব বুদ্ধি দেশের জন্য যে কল্যাণকর, রাষ্ট্রের জন্য কাজ করা যায় না।
আপনি দেখেছেন ডক্টর ইউনূস এই পর্যন্ত এতগুলো সফর করার পর কোনো একটি সফরের পর এসে গিয়ে বলেছেন যে আমি কিন্তু এই নিয়ে এসেছি। কখনোই কোনো বলেন না। আমির তো দেখেছেন কোন প্রেস কনফারেন্সে তেলের ড্রাম নিয়ে কাউকে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন? কিছু দেন নাই। এই রাষ্ট্রটাকে যতদিন তিনি সুযোগ পাচ্ছেন এই সময়টাতে এই রাষ্ট্রটাকে বিশ্বের কাছে তিনি একটি মডেল রাষ্ট্র হিসেবে তিনি তুলে ধরার চেষ্টা করছেন। এবং আপনার কিন্তু একটা রেমিটেন্সের নতুন একটা হুম। ফ্রন্ট খোলা হয়েছে, জি। কারণ ৭২৫ জন সেনা সদস্য সেখানে কাজ করবে। সেনা সদস্য এটা ৩ একটা বছর বিরাট পর চেঞ্জ হবে। হ্যাঁ, সেটা একটা এবং বিরাট তারা কিন্তু অর্জন। ৩ লক্ষ টাকার বেশি স্যালারি পাবে, স্যালারি এবং সেটা আসবে ডলারে। এবং সেখানে আপনি দেখেন যে রেমিটেন্স প্রবাহটা এই সময়ে বিগত সময়টা তিনি বলেছেন সেখানে তাদেরকে যে আপনারা আসার সময় আসেন নিজের পরিবারের চিন্তা করে, পরিবারের অর্থে জমি জমা বিক্রি করে আসেন, কিন্তু আসার পরে আপনারা যে রেমিটেন্সটা পাঠান সেটা দিয়ে আমাদের রাষ্ট্রটা টিকে গেছে, না হলে 5ই আগস্টের পরে কিন্তু এই রাষ্ট্রটা টিকানো যেত না। এই যে স্বীকৃতি দেয়া, তাদেরকে ভিআইপি হিসেবে ট্রিট করার জন্য এয়ারপোর্টের ব্যবস্থা করা, এই বিষয়গুলো এই পদক্ষেপগুলোই কিন্তু তার যে দক্ষতার জায়গা, রাষ্ট্রনায়কোচিত যে ভূমিকা, এটাই কিন্তু বাংলাদেশের এখনো পর্যন্ত আশার প্রদীপটা জ্বালিয়ে রেখেছে। এবং আমরা আশাবাদী হই, এত হতাশা, এত সেই ফেসিবাদের ফিরে আসার জন্য এত কষ্ট, এত বিশৃঙ্খলা, এত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার মধ্যেও আমাদের আসার জায়গাটা কিন্তু সেখানটাতে। এম আবদুল্লাহ এবং আজমল হোসেন পাইলট, আপনারা দুজনই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।